আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন, এই কথা আমরা গত এক মাস ধরে শুনে আসছি এবং এটি আমাদের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য এই মুহূর্তে খুবই জরুরি। ভারতে যাওয়াটাও খুবই জরুরি, চীনে যাওয়াটা আরও জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর ফাঁকে আবার আরেকটি, যেটা গুজব বলে মোটামুটি অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু পর্দার আড়ালে কিন্তু এটা নিয়ে আসলে খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। সে আলোচনাটা হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের যিনি এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা ডিফ্যাক্টো রাষ্ট্রপতি, তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তো তিনিও বাংলাদেশে আসবেন কোন একটা দূতাবাসের পক্ষ থেকে, হয়তো পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি বোগাজ একটি কথা, কিন্তু আলোচনা হচ্ছে বাংলাদেশে তারা যদি আসেন। তো সেক্ষেত্রে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেটি একেবারে রিভার্স, 180 ডিগ্রি রিভার্স হয়ে যাবে আমাদের রাজনীতি এবং পাক ভারত উপমহাদেশের রাজনীতি। তো সেই বিষয়গুলো যখন ঘটবে, সেই সময়টাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, তারেক রহমান সাহেব এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, এবং এই জিনিসগুলো আমরা কিভাবে সামাল দেব এবং আমাদের জন্য কি কি পরিণতি অপেক্ষা করছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হচ্ছে, সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই মুহূর্তে চীন সারা দুনিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু। তারা একটা মিলিটারি পাওয়ার গড়ে তুলেছে, আনবিটেন। এখন পর্যন্ত কোনো যুদ্ধ তারা করেনি, কোনো পরাশক্তির সঙ্গে তারা কোনো যুদ্ধ করেনি, কিন্তু যে যুদ্ধগুলো হয়েছে সাম্প্রতিক সময়, প্রায় সব যুদ্ধে তাদের প্রযুক্তি, তাদের মেধা, তাদের অর্থ ব্যবহৃত হয়েছে। সেটা আফ্রিকা বলেন, সেটা ইরান বলেন, সেটা শ্রীলঙ্কা বলেন, কিংবা ধরুন এই যে এখন মায়ানমার। তো মায়ানমারে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ অ্যাবসলিউটলি এখানে আমেরিকা এই যুদ্ধটা করছে বিভিন্ন ফ্রন্টে। সেই যুদ্ধের মধ্যে চীনের প্রযুক্তি, চীনের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে মায়ানমারের জান্তা সরকার আজকের দিন পর্যন্ত প্রচণ্ড প্রতাপ নিয়ে টিকে আছে। তো কাজে চীন যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেই, কিন্তু না থেকেও সে তার পাওয়ারটাকে শো করতে পারছে। অন্যদিকে ইরানের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ যেভাবে চীন নিজে, রাশিয়া এবং একই সঙ্গে ইরান, তারা সম্মিলিতভাবে এই ইউক্রেন যুদ্ধটা রাশিয়ার পক্ষে চালাচ্ছে। উত্তর কোরিয়া তো সরাসরি সেখানে হাজার হাজার সৈন্য দিয়ে তারা সাহায্য করছে রাশিয়াকে। আর অন্যদিকে আমেরিকা এবং ফুল ন্যাটো, ইউরোপ, তাদের যত অস্ত্র, যত গোলাবারুদ, যত ভাড়াটিয়া সৈন্য, মানে যা কিছু আছে সবকিছু দিয়ে ভ্লাদিমির জেলেনস্কিকে সহযোগিতা করে এই ইউক্রেন যুদ্ধটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে ইউক্রেনের একটা বিরাট অংশ রুশ বাহিনী দখল করে আছে এবং এই দখল উদ্ধার করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তো বোঝার চেষ্টা করুন যে এই যে যা কিছু গত করোনা সময় থেকে আজ পর্যন্ত এই বিশ্বে ঘটছে, ইনক্লুডিং করোনা সহ, সেই সবকিছু নিয়ন্ত্রণ করছে চীন। এবং ওই সময়টা যখন করোনা হলো, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেই ফেলেছিলেন যে এই করোনা এটি যে বোগাস, এটা চীনের তৈরি একটা কৃত্রিম জীবাণু, অর্থনীতিকে, বিশ্বকে টালমাটাল করে দিয়ে সারা বিশ্বের ইকোনমি তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে, আমি টিকা ঠিকা কিচ্ছু নেব না। তো সেক্ষেত্রে আসলে ঘটনা যদি চক্রান্তটা তাই হয়ে থাকে, তাহলে এই করোনার যে অভিঘাত, সেই অভিঘাতে পৃথিবীর যত সম্পদ, তার একটা বিরাট অংশ চলে গেছে চীনের কাছে। আর এরপরে শুরু হলো ইউক্রেনের যুদ্ধ, তারপরে এখন ইরানের যুদ্ধ। এবং যুদ্ধের ফলাফল তো আপনারা জানেন, চীন এখানে বিজয়ী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতা আসার পর চীনের সঙ্গে সে রীতিমতো একটা স্টার ওয়ার
তৈরি করে রেখেছে। এর আগে চীনের বড় বড় কোম্পানিকে তারা ব্যান করেছে, চীনের অসংখ্য প্রতিষ্ঠানকে তারা ব্ল্যাকলিস্ট করেছে, চীনকে তারা দেখায় দেবে। এখন সেই চীনের কাছে রীতিমতো নাকে খত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আসতে হয়েছে। প্রেসিডেন্ট শি এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক, এক টেবিলে বসা, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন যে চীনের প্রেসিডেন্ট কতটা সুদৃঢ়, কতটা বিজয়ী এবং কতটা দৃঢ়, আর ডোনাল্ড ট্রাম্প কতটা আনপ্রেডিক্টেবল। তার একটা ছবি বা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে যে পাশাপাশি তিনি বসে আছেন, তার পাশে চীনের প্রেসিডেন্ট তো মিস্টার শি জিনপিং। তো শি জিনপিং এর যে ফাইল, সেই ফাইলটির মধ্যে কি লেখা আছে সেটা শি উঠে যাওয়ার পরে তিনি সেটা উল্টে আবার সেটা দেখলেন। বিভিন্ন রকম ট্রল হচ্ছে এটা নিয়ে। তো এই হলো চীনের অবস্থা। তো সেই চীন থেকে যখন ডোনাল্ড ট্রাম্প গেলেন, সঙ্গে সঙ্গে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি বেজিংয়ে যাবেন, বেজিং সফরে যাবেন, এটা তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন। আর ইতিমধ্যে যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রথম বিদেশ সফর চীন করবেন না ভারত করবেন, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তো সেক্ষেত্রে চীনে যাওয়ার আগে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, দুটো জিনিস। একটা হলো বাংলাদেশে বহুল প্রতীক্ষিত, কারো কারো কাছে বিতর্কিত, কারো কারো কাছে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া একটি প্রকল্প, সেটা হলো পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ, এটা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো। এই পদ্মা ব্যারেজ সরকার এখানে অ্যাপ্রুভ করেছে। ইট মিনস এই অ্যাপ্রুভ করা মানে ভারতকে লাল কার্ড দেখানো। এটা বাস্তবায়ন হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু এর মাধ্যমে বেইজিং এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 2 নম্বর হলো যে ইউনুস জমানাতে উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটা এশিয়ার বৃহত্তম সামরিক বিমান কেন্দ্র, এরপরে সেখানে তিস্তা ব্যারেজ নির্মাণ, তিস্তা ব্যারেজের পাশে আবার ওখানে নীলফামারীতে একটা বড় হাসপাতাল, 1000 বেডের চীনা হাসপাতাল তৈরি করার যে প্রকল্প ছিল, সেইগুলো এই সরকার এখন এগিয়ে নেবে। এই কথা এখন সরকারের সব লোক দশমুখে বলছে। ফলে আসলে দিল্লির সাথে সম্পর্কটা হচ্ছে না, দিল্লির সঙ্গে সম্পর্কটা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। আর চীনে যদি তারেক রহমান সাহেব যান, তাহলে সেখানে গিয়ে তাকে নিশ্চয়তা দিতে হবে যে আমেরিকার সঙ্গে সে যে চুক্তি করেছে সেই চুক্তি সে বাতিল করবে, এবং সেই চুক্তি বাতিল করলে চীনের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, সেটাকে ইংরেজি থেকে বলা হয় স্ট্র্যাটেজিক রিলেশন, কৌশলগত সম্পর্ক। এটা সামরিক হতে পারে, এটা সামরিক তো অবশ্যই হবে, সামরিক অর্থনৈতিক, জাস্ট লাইক শ্রীলঙ্কা, জাস্ট লাইক নেপাল এবং মালদ্বীপ, সেটা হয়ে যাবে। এবং সেটা যদি হয়, তারপরেই আপনি দেখবেন যে উইদিন 15 দিন বা 1 মাসের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, যেটাকে এখন অস্বীকার করা হচ্ছে, তিনি আসবেন না, এবং পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে একটা খবর আপনারা দেখেছেন যে পাকিস্তান বাংলাদেশকে একটা অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ রাফায়েল যে যুদ্ধ বিমান আছে, সেই যুদ্ধ বিমান বাংলাদেশকে দেয়া হয়েছে। এটা মানে বাংলাদেশের যে সামরিক ইতিহাস, কূটনীতির ইতিহাস, এই গত স্বাধীনতার পর থেকে আজ অবধি এটাকে জাস্ট একটা ধাক্কা দিল। এরকম একটা যুদ্ধ বিমান আমরা সেখান থেকে পেলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা দল বেঁধে এখন পাকিস্তানে যাচ্ছে। এবং এখানে বলে রাখা ভালো যে আপনারা যত কথাই বলেন না কেন, পাকিস্তান সিভিল সার্ভিস, পাকিস্তান মিলিটারি সার্ভিস এবং জুডিশিয়ারি সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে, শুধুমাত্র মানে যে ভারতবর্ষে নয়, ভারতের জুডিশিয়ারির চাইতে পাকিস্তানের জুডিশিয়ারি অনেক অনেক ঐতিহ্যবাহী। স্টিল তারা সামরিক শাসন, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, মানে তাদের দেশের ইতিহাস, ধরুন একজন জেনারেল পারভেজ মোশাররফকে অ্যাবান্ডন করে দিল, ক্ষমতাচ্যুত করে দিল। সেই স্বাধীনতার পর থেকে
পাকিস্তানের জুডিশিয়ারি যে সকল সিদ্ধান্ত নিয়েছে, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আনবিলিভেবল। তারা যেভাবে ইমরান খানকে বাঁচিয়ে রেখেছে, ইমরান খানকে যেভাবে প্রোটেক্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এইরকম কর্তৃত্ববাদী একটা সেনা শাসন যেখানে রয়েছে সেখানে কোনো জুডিশিয়ারি পারত না, বাট পাকিস্তান জুডিশিয়ারি সেটা পারছে। এরপরে পাকিস্তান সিভিল সার্ভিস, ওখানে পাকিস্তান সিভিল সার্ভিস আমাদের দেশের সেই সিভিল সার্ভিসের মতো না, যারা গিয়ে মন্ত্রী এমপিদের পাছাটার জন্য, বগুড়ার মানুষের পাছাটার জন্য, আগে গোপালগঞ্জের লোকদের পাছাটার জন্য সারাক্ষণ জিব্বা বের করে থাকে। এইরকম আমাদের দেশে যারা সিভিল সার্ভিস, এটা পাকিস্তানের সিভিল সার্ভিস না। সিএসপি মিনস সিএসপি। ওখানে কথা বলতে হলে আপনাকে ওইভাবে কথা বলতে হবে, আদারওয়াইজ পলিটিক্যাল লিডার ইটস ওকে, আপনি যান, তাফালিং করেন, বাইরে ঘুরেন, আপনি সেখানে ফাটাকেষ্ট হন, অনিল কাপুরের নায়ক হন, ডাজ নট ম্যাটার, সিভিল সার্ভিস কিছু বলবে না। কিন্তু সিভিল সার্ভিসকে যদি কোনো ব্যাপারে ডমিনেট করতে হয় তাহলে আপনাকে ওই ধরনের লেখাপড়া জানতে হবে, সেটা মিলিটারি সার্ভিস হোক আর সিভিল সার্ভিস হোক। ওরা ওই ধরনের একটা যাকে বলে ব্যক্তিত্ব রাখে, যেটা ভারত এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। ভারতীয় সিভিল সার্ভিসে ভালো, কিন্তু নট লাইক পাকিস্তান। 3 নম্বর হলো পাকিস্তানের এডুকেশন। এহসানুল হক মিলনকে সবাই খুব ট্রল করছে। পাকিস্তানের দেশ হলো, শিক্ষার ব্যবস্থা হলো, বিশ্বাস করেন মানব জাতির ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায়? এই পাকিস্তানে, তক্ষশিলা। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক চাণক্য। চাণক্য মানে কৌটিল্য, কৌটিল্য মানে বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত মানে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক। মানব জাতির ইতিহাসে এই যে মৌর্য বংশ প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটারের একটা সাম্রাজ্য মোর দ্যান 200 ইয়ার্স তারা চালিয়েছে। তো সেই সভ্যতাটা শুরু হয়েছিল এই পাকিস্তানের তক্ষশিলা থেকে। ভারতবর্ষে আর্যরা আসার আগে তারা কয়েক হাজার বছর ধরে একটা সভ্য মানে জাতি, নগর রাষ্ট্র এবং একটা সংস্কৃতি গড়ে তুলেছিল মহেঞ্জোদারো এবং হরপ্পার মাধ্যমে সিন্ধু উপত্যকায়। তো এখানে যখন সভ্যতা, তখন আসলে ব্যাবিলন সভ্যতাটা এত উচ্চ মার্কেট ছিল না। কাজেই পাকিস্তানকে নিয়ে আপনি ঠাট্টা মশকরা করতে পারবেন না। এখন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, লাহোর বিশ্ববিদ্যালয়, লাহোর হাইকোর্ট, আপনি এগুলোর যে ট্র্যাডিশন, এর সঙ্গে আপনি ইন্ডিয়ার আপনি ধরেন কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, আইআইটি, ভারতের যে আইআইটি, মানে এগুলোর সঙ্গে আপনি যতই চিন্তা করেন না কেন, শিক্ষা ব্যবস্থায় পাকিস্তান তারা যে পর্যায়ে গেছে, ইভেন তাদের যে ট্রিটমেন্ট, আমরা তো মানে কিছু হলে চলে যাই ভারতে, এখনো পৃথিবীর যে কার্ডিওলজি সব সারা দুনিয়াতে, লন্ডন আমেরিকা থেকে শুরু করে যত বিখ্যাত মানে ভাস্কুলার কার্ডিওলজি বা উইদাউট জাস্ট কার্ডিওলজি, মানে এই যে রক সংক্রান্ত যত জটিল চিকিৎসা আছে এবং কার্ডিওলজির যত জটিল চিকিৎসা আছে, এই জটিল চিকিৎসা সারা দুনিয়াতে যে কাজগুলো করে এর অলমোস্ট 60% হলো পাকিস্তানি ডাক্তার, যারা সারা দুনিয়াকে ডমিনেট করছে। এদের কাছে দেবী সেটি কিচ্ছু না। আমরা শুধু দেবী সেটি আমাদের কাছে বিখ্যাত। আপনি ইংল্যান্ডের কোনো বড় হাসপাতালে যান, আমেরিকার বড় হাসপাতালে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর হাসপাতালে যান, গিয়ে দেখবেন সেখানকার ভাস্কুলার কার্ডিওলজিস্ট যারা আছেন সব পাকিস্তানি ডাক্তার, প্রিন্সিপাল অথবা প্রফেসর। এবং পাকিস্তানের যে চিকিৎসা ব্যবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না এখানে বসে। দেয়ার ফুড অ্যান্ড এভরিথিং, দেয়ার কালচার, তাদের গান, তাদের মিউজিক, তাদের গোলাম আলী, তাদের মেহেদি হাসান, তাদের নূরজাহান বেগম, ও মাই গড, কল্পনাই করতে পারবেন না কোথায় তারা। তো সেই পাকিস্তানে যখন যাচ্ছে বাংলাদেশের সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস এবং তাদের সঙ্গে আমাদের যখন সামরিক মহড়া হবে, এটা রাজনীতির একটা কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেবে। এখন যেটা আছে সেটা হলো আমরা ভেস্ত দোজকের মাঝামাঝি আছি। আমরা চীনের দিকে দৌড়ানোর চেষ্টা করছি, দিল্লির দিকে দৌড়ানোর চেষ্টা করছি, তারপর আমেরিকাতে দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমাদেরকে ওন করছে না, নোবডি। কিন্তু সামনে যে বেইজিং সফরে যদি তারেক রহমান সাহেব বেইজিংয়ের সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশন আসেন, তাহলে বেইজিং
তারপর পাকিস্তান, এবং এই সংক্রান্ত একটা লবি তৈরি হয়ে যাবে, ইনক্লুডিং নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এবং আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এটাও অনেকটা সমাধান হয়ে যাবে। এইগুলো একটা। কিন্তু সমস্যা হয়ে গেছে, ভারত এবং আমেরিকা ছাড়বে না। এখানে রাশিয়া নিউট্রাল থাকবে, কিন্তু ভারত এবং আমেরিকা হ্যামারিং করতে থাকবে এবং সেটা আমাদেরকে ফাইট করতে থাকবে। এইগুলো এক। কিন্তু অন্যদিকে যদি আমরা এই মুহূর্তে আবার সেই আমেরিকার চুক্তি রাখি, আমেরিকার চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারকে যতটুকু ব্যবহার করা দরকার আমেরিকা ব্যবহার করবে, ব্যবহার করে সরকারকে ছুঁড়ে ফেলে দেবে, এবং এই আমেরিকাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনবে। লিখে রাখেন। যদি চীনকে সে ম্যানেজ করতে না পারে, তাহলে তাকে যেতে হবে, সরকারকে যেতে হবে। দ্যার ইজ নো অপশন। এবং এটাই রাজনীতির ম্যাথমেটিক্স। সেই জিনিসগুলো এখন কুকিং হচ্ছে, ভীষণ রকম পর্দার আড়ালে এগুলো টকবক টকবক করে ফুটছে। সেই ফুটন্ত জায়গার মধ্যে দিল্লি নাকি পিন্ডি, ওয়াশিংটন নাকি বেইজিং, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত এই সম্পর্কটা তৈরি করে ফেলতে হবে। দেরি করা যাবে না। ওয়ান ওয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।